এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কারা এই মাদক নামের সর্বনাশা দিয়ে ধ্বংস করে দিতেছেন, সেই সমস্ত মূল হোতাদের আজকে পরিচয় আমরা জানবো। চলেন দেখে আসি। ভিডিওটা আপনার মূল্যবান মতামত দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চলেন দেখে আসি। আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে, আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। এই 20 কোটি জনগণ যারা দেশের মালিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? জনগণের বন্ধু তারা হলো না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয়, এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে আমরা দেখেছি জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে, এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, রাত হলেই বুনো উল্লাস, দবে না সিসা লাউঞ্জ। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফের আড়ালে গড়ে উঠে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এই সিসা লাউঞ্জগুলো। কেউ কেউ ঠিকানা পরিবর্তন করে, আবার কেউ প্রশাসনের কিছু, সব প্রশাসন না, ইঙ্গিতেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট এবং ক্যাফের আড়ালে ব্যাপকভাবে অবৈধ সিসাবার ও লাউঞ্জ গড়ে ওঠে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, অসাধু ব্যবসায়ী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রছায়ায় নিয়মিত এসব স্থানে মাদক সেবন, কেনাবেচা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বিভিন্ন সময়ে অভিযানে কিছু সিসাবার বন্ধ হলেও পরিবর্তন করে এবং প্রভাব খাটিয়ে আবার তা চালু হতো। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ নিম্নরূপ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ কর্তৃক সার্বক্ষণিক, প্রকাশ্য ও গোপন পুলিশি নজরদারি অব্যাহত আছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সিসা লাউঞ্জ, রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে অথবা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে কোনো প্রকার অবৈধ সিসা লাউঞ্জ যাতে পরিচালিত না হয়, সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আবাসিক বা বাণিজ্যিক ভবনে অবৈধ সিসা লাউঞ্জ স্থাপন করে যাতে কেউ ব্যবসা করতে না পারে, সেই বিষয়ে বিট পুলিশিং এর মাধ্যমে ভবন মালিকদেরকে সচেতন করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবসায় মদত দেওয়ার প্রমাণ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক এমপি
এর রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা সীসা বার বন্ধের বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা মতামত থাকে তিনি তা আমাদেরকে অবগত করলে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, তার জীবন থেকে জীবন কেড়ে নেয়। কোনো মাদক বা জুয়ার ব্যাপারে কোনো কেউ তদবির নিয়ে আসবেন না। যদি আসেন তার নাম ঠিকানা রেখে দিব, পরবর্তীতে মিটিং এ কিন্তু তার নাম বলে দিব। থানায় এই সমস্ত তথ্য আছে, কে গাঁজা বেছে, কে মদ বেছে, কে ইয়াবা বেছে, কে খায়, কে বেছে, সব তথ্য কিন্তু থানায় আছে। সুতরাং থানা পুলিশ চাইলে কিন্তু 7 দিনের মধ্যে সোজা হয়েছে সব। 7 দিনে আমরা 10 দিনের থানার পারফরমেন্স দেখতে চাই যে মাদকের বিরুদ্ধে তাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখতে চাই। বর্তমানে মাদক সেবীদেরকে ধরা হচ্ছে, কিন্তু মাদকের বড় বড় ডিলাররা কিন্তু বেঁচে যাচ্ছে। শুনলেন তো আমাদের এমপি মন্ত্রীদের কথা। সংসদে তারা এই মাদকদ্রব্য নিয়ে আলাপ আলোচনা করতেছেন। তারা জানেন কোথায় কে কোনভাবে এই মাদকদ্রব্য বেচা কেনা করে, তারা সব জানেন, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, যে সরকারের কাছ থেকে যদি লাইসেন্স নেয় তাহলে এই মাদকদ্রব্য বেচা কেনা বৈধ, আর সরকারের কাছ থেকে যদি লাইসেন্স না নেয় তাহলে এই মাদকদ্রব্য বেচা কেনা অবৈধ। তার মানে দাঁড়াইলো সরকার এই অবৈধ ব্যবসা করবে তিনি একলা, অন্য কেউ ব্যবসা করতে পারবেন না। আমাদের বাংলাদেশ সরকারকে আর কোনো ব্যবসা পান নাই, তাকে এই অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করতে হবে, এখানে লাইসেন্স দিতে হবে, আর এই দেশের যুব সমাজকে ধ্বংস করতে হবে। তিনি কি আর অন্য কোনো ব্যবসা পাইতেছেন না? বাংলাদেশ থেকে যদি সত্যিকারেই আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে চান এবং এই দেশ থেকে উঠিয়ে দিতে চান, তাহলে বাংলাদেশ সরকারকে আগে সর্বপ্রথম শপথ করতে হবে তিনি এই মাদকদ্রব্যের ব্যবসা করবেন না। এই দেশে তিনি কাউকে লাইসেন্স দিবেন না, তিনি নিজেও ব্যবসা করবেন না। তাহলে এই দেশে কারো বাপের শক্তি নাই, তিনি বৈধ অবৈধভাবে এই দেশে মাদকদ্রব্য বেচা কেনা করে। এই মাদকদ্রব্য বেচা কেনার সুযোগ সুবিধা সব সরকারে করে দিছে, এর জন্য দায়ভার সমস্ত কিছু সরকারের। এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত দিয়েন। আর একটা ভয়াবহ কথা হলো কি, এই যে মাদকদ্রব্য যারা ব্যবসা করেন, এই মাদকদ্রব্য আনেন, এইগুলির পরিচয় যদি আপনি নেন তাহলে দেখবেন যে কেউ না কেউ রাজনৈতিক ছত্রছায়া আছে এবং এইগুলাতে কিছু এমপি মন্ত্রীও জড়িত। তা না হলে আপনি দেখেন ওই চট্টগ্রামের ওই যে ওনার নাম কি, এই যে বদি নাকি, উনি মাদকদ্রব্য নিয়ে ধরা খাইছেন। তাহলে উনি একজন জনপ্রতিনিধি, উনি এই মাদকের ব্যবসা করতেছেন। আর এই যে আপনার এলাকায় গ্রাম পাড়া মহল্লায় যারা এই মাদক ব্যবসা করেন, মাদক বেচা বিক্রি করেন, এদের কত পাওয়ার এটা আপনি চিন্তা করতে পারছেন? এদের এই পাওয়ারটা আসলো কোথায় থেকে? এদের পাওয়ারটা আইছে, এরা ওই এলাকার রাজনৈতিক ছত্রছায়া আছে এবং রাজনীতির প্রোটেকশনের ভিতরে এরা থাইকা এরা এই মাদকদ্রব্যগুলা বেচা বিক্রি করতেছেন। এবং ওই মাদকদ্রব্যর বিরুদ্ধে যদি আপনি এলাকার সাধারণ মানুষ কথা বলতে যান, তো তখন ওই সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার নামে আসবে, তখন ওই মানুষটা ওই এলাকায় থাকতে পারবে না, ওই মাদকদ্রব্য যারা বিক্রি করে তাদের পাওয়ারের ঠেলায়। তার কারণ এদের হাত ওই উপর মহল পর্যন্ত। এই জিনিসটা সবাই জানে, সবাই বুঝে। এখন আপনারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এই মাদকদ্রব্যের ভিতরে হলো কাঁচা টাকা। এই কাঁচা টাকা ওই এমপি মন্ত্রীদের প্রয়োজন হয়, কারণ রাজনীতি করতে হইলে আপনি চাকরির টাকা দিয়ে, হালাল ব্যবসার টাকা দিয়ে আপনি রাজনীতি করে পোলাপাইন পালতে পারবেন না। পোলাপাইন পালতে হইলে টাকা পয়সা দেওয়া লাগবে, আর এই টাকা পয়সাতে সহজভাবে উঠে আসতেছিল এই মাদকদ্রব্য বেচা কেনা থেকে। অতএব এই মাদকদ্রব্য এই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এইগুলো বেচা কিনা হয়। অতএব আপনারা ওই যে চোরকে চুরি করতে বলতেছেন, আবার গৃহস্থরে সজাগ থাকতে বলতেছেন, এই ধরনের তামাশা এই বাংলাদেশের জনগণের সাথে আপনারা বন্ধ করেন। সত্যিকারে যদি আপনারা চান এই মরণ ব্যাধি বাংলাদেশ থেকে তুলে দেওয়া হোক, এই বাংলাদেশ থেকে হারায় যাক, তাহলে সর্বপ্রথম আপনারা আগে এই ব্যবসা বন্ধ করেন। আপনারা যদি ব্যবসা বন্ধ না করেন, তাহলে এই ব্যবসা আপনারা যত এই যে জিরো টলারেন্স এইগুলো করেন, এগুলা বাংলাদেশের জনগণকে ভাওতাবাজি তামাশা ছাড়া আর কিছুই না। এই মাদকদ্রব্য এই দেশে সাপ্লাই করার মূল হোতা হলো বাংলাদেশ সরকার। সরকারকে আর কোনো ব্যবসা পান নাই, তিনি মাদকদ্রব্য ব্যবসা করবেন। এই মাদকদ্রব্যের যতগুলি যা আছে এই সরকারকে এর দায়ভার নিতে হবে, ঠিক আছে। সরকার অন্য ব্যবসা করতে পারেন, হালাল ব্যবসা করতে পারেন, তিনি এই মাদক সাপ্লাই করছেন। এই মাদকের জন্য আগে গ্রেপ্তার করতে হইলে এই বাংলাদেশের সরকারকে গ্রেপ্তার করতে হবে এবং এই বাংলাদেশের যারা এই যে রাষ্ট্রপ্রধানের যারা দায়িত্ব আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর বিকল্প কোনো কিছু নাই। বাংলাদেশের এই মাদক দ্রব্য আমদানির মূল হোতা হলো বাংলাদেশ সরকার।
তিনি হলো এই বাংলাদেশে মাদককে বিস্তার করে দিয়েছেন, তিনি এই মাদকের ব্যবসা করতেছেন। 1 নম্বর আসামি যদি করতে হয় তাহলে বাংলাদেশ সরকারকে করতে হবে। কারণ কি, 1971 সাল থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এই মাদকের দায়ে সবাই দোষী, সবাই অপরাধী। আপনি দেখেন, তিনি বলতেছেন এই দেশে মাদক বেচা বিক্রি সমস্ত নিষেধ, অথচ এই মাদক দিয়ে তিনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। প্রতি বছরই তিনি মাদকের উপরে ভ্যাট দিতেছেন, মাদকের দাম বাড়ায় দিতেছেন। তাহলে সরকার কি আর কোনো জিনিস পান নাই ব্যবসা করার জন্য, যে এই মাদকের ব্যবসা তাকে করতে হবে? তিনি মাদকের ব্যবসাও করবেন, আবার এই দেশে মাদকের নামে 0 টলারেন্স ঘোষণা করবেন, মাদকের নামে বিভিন্ন সময় অভিযান চালাবেন। এটা একটা জনগণের সাথে তামাশা ছাড়া কিছুই না। আপনি ভাই ডাইরেক্ট বলে দেন যে এই দেশে মাদক সরকারি ভাবে নিষিদ্ধ, সরকার আমদানি করবে না, সরকার রপ্তানিও করবে না, এই দেশে বেচা বিক্রি খাওয়া দাওয়া সমস্ত কিছু নিষিদ্ধ। আপনি যে মাদকগুলো আমদানি করতেছেন, বিড়ি সিগারেট মাদক মদ যাই আছে আপনি বিক্রি করতেছেন, তো এইগুলো আপনি বিক্রি করতেছেন কি জন্য? আপনি নিজেই তো এর দায়ভার আপনার উপরে চলে গেছে। তাহলে আপনি যদি এটা বন্ধ করেন, আপনার এই যে বর্ডার এলাকায় যে সমস্ত জায়গা দিয়ে আপনার এই যে মাদক বাংলাদেশে প্রবেশ করে, সেই সমস্ত এলাকায় যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তাদেরকে যদি আপনি কড়া নির্দেশ দিয়ে দেন, তাহলে এই দেশে যদি মাদক, মনে করেন আমি মাদক খাই, এখন আমি মাদক খুঁজতেছি, দেশে একটা মাদক নাই, তাহলে আমি কি করব? আমার তেমনি ভালো হয়ে যায় লাগবে। এখন আপনি সেই মাদক আমদানি করতেছেন, আমার কাছে পৌঁছে দিতেছেন, আবার আমাকে বলতেছেন এই মাদক তুমি খাইতে পারবা না, এটা একটা অপরাধ। মানে বিলের সামনে হলো শুটকি ঝুলাই দিয়ে আপনি কইতেছেন এই বিড়াল তুমি এই শুটকি ধরতে পারবা না। বিড়াল কি এই আইন মানবো আপনার? আপনি বলতেছেন চোরকে চুরি করবার, গৃহস্থরে সজাগ থাকবার। আপনারা নিজেরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতেছেন। সর্বপ্রথম হলেই সরকারকে মাদকের ব্যবসা বন্ধ করতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। ঠিক আছে, যে দেশের সরকার তিনি মাদকের ব্যবসা করেন, সেই দেশের জনগণ যদি মাদক খায় তাহলে এটা বেআইনি না, এটা বৈধ। কারণ এটা সরকার আমদানি রপ্তানি করতেছেন। তাহলে এটা সরকার যদি এটার ব্যবসা করেন, তাহলে সেই জিনিসটা তো অবৈধ জিনিস, তো সরকার ব্যবসা করতে পারেন না। আপনাদের মতামত কি এই ব্যাপারে? বাংলাদেশের সব পণ্যের দাম বাড়লো, কিন্তু মাদক দ্রব্যের দাম কোনোদিন কমে নাই, বাড়া ছাড়া। আর এটাতে জনগণের কোনোদিন অবজেকশনও ছিল না, কারণ এটা একটা খারাপ জিনিস। এটাতে বাড়লে জনগণ খুশি, এই সরকারও খুশি, কারণ সরকারের এর থেকে কোটি কোটি টাকা মুনাফা হইতেছে। তিনি একদিক দিয়ে মুনাফা করতেছেন, আমাদের যুব সমাজকে ধ্বংস করিয়া, আর এক দিক দিয়ে তিনি নীতি কথা বলতেছেন। তাহলে এটা কি জনগণের সাথে তামাশা করা না? আপনি কি ব্যবসার জন্য আর কোনো পণ্য পান নাই যে আপনাকে মাদক দ্রব্য আমদানি করতে হবে, লাইসেন্স দিতে হবে? এই লাইসেন্স দিয়ে আপনি এই দেশে মাদক দ্রব্য বিস্তার করবেন, আবার আপনি অভিযানের নামে তামাশা করবেন কেন? আপনাকে আমি বলতে চাই যে আপনি বলছেন যে বাংলাদেশের 20 কোটির জনগণ এরা হলো বাংলাদেশের মালিক। তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণের ভিতরে আমিও একজন জনগণ, আমি সেই মালিক। যদি আপনি মনে করেন সেই মালিক হয়ে আপনারা, আমি বললাম যে বাংলাদেশে যারাই সরকার পরিচালনা করবেন তারা যেন এই মাদক দ্রব্য নামে কোনো দ্রব্য না থাকে, এবং এটার জন্য ভ্যাট ট্যাক্স কোনো কিছু বাড়ানো না হয়, এই দ্রব্যটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেয়। সীমান্ত এলাকায় যারা পাহারা দেয় এরা এই মাদক দ্রব্যের সাথে জড়িত, এরা এই মাদক দ্রব্য এই দেশে ঢুকবার জন্য দিতেছে তারা পয়সার বিনিময়ে। তাহলে এই যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সীমান্তে যারা কাজ করে, এরা এর সাথে জড়িত এবং বাংলাদেশ সরকার জড়িত। অতএব আপনারা এই নীতি কথা বলে পারবেন না। আর যারা মাদক দ্রব্য বিক্রি করে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে যারাই বিক্রি করে, আপনি কি মনে করেন এরা কোনো সাধারণ লোক? এরা কোনো সাধারণ সবজি বিক্রেতা, হাট বাজারের সাধারণ দোকানদার না। এরা ওই এলাকার এই যে রাজনৈতিক ছত্রছায়া থাইকেই তারা বিক্রি করতেছে। নালে আপনি তাদেরকে, সাধারণ কোনো জনগণ যদি তাদেরকে কিছু বলতে যায়, তারা ওই এলাকায় থাকতে পারবে না, তাদের দাপটে। তার কারণে এই মাদক দ্রব্য যারা বিক্রি করে তাদের দাপট এত উপর মহলে গেছে যে এদেরকে যদি পুলিশ মাঝে মাঝে ধরলে কি কয়, ওই যে বটতলার উকিলরা দাঁড়ায় আছে তাদেরকে মনে করেন যে সাধারণ আইনে তাদেরকে আবার জামিন দিয়া আবার তারা এলাকায় এসে সেই একই ব্যবসা শুরু করে। যখন যে তাকে ধরাই দিছে, কমপ্লেন দিছে, তখন তার উপরে বিপদটা নেমে আসে। মানে এই রাজনৈতিক নেতারা যে সময় বিপদে পড়ে সেই সময় হলো জনগণের মালিক কয়, আর যে সময় তাদের বিপদ কেটে যায় তখন জনগণের তারা চাকর কয়। এই দেশে মাদক দ্রব্য যদি বন্ধ করতে চান তাহলে সরকারের একটা সদিচ্ছাই যথেষ্ট। সরকারের এই মাদক দ্রব্য দিয়ে ব্যবসা না করলেই চলে। ঠিক আছে, আপনি যদি মনে করেন না আমি অন্য কিছুর ব্যবসা করবো, আমি মাদক দ্রব্যের ব্যবসা করব না, তাহলে আপনার তো এই ট্যাক্স ব্যাট বাড়ানোর দরকার নেই। আপনি ট্যাক্স ব্যাট বাড়াইয়া জনগণের বাহাবা নিবেন,
আবার জনগণের সন্তানদের আপনি ক্ষতি করবেন। এই ধরনের ট্যাক্স ব্যাটের জন্য তো জনগণ, এই দেশের মানুষের এই তামাশা দেওয়ার জন্য তো জনগণ বাংলাদেশ সরকার বানায় না। আপনারা এই তামাশা বন্ধ করেন। এটা একটা তামাশা জনগণের সাথে, জনগণের সন্তানদের জীবন নিয়ে তামাশা। ঠিক আছে, আপনাদের মূল্যবান মতামত দিবেন। ভিডিওর ভিতরে আরো অনেক কথা আছে, অনেক কথা ছিল, হয়তো আমি বলতে পারিনি। আপনাদের মূল্যবান মতামত দিবেন। ভিডিওটা শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো এই জন্য যে আমাদের বাংলাদেশ সরকারের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, তিনি যেন এর একটা পদক্ষেপ নেন যে ঠিক আছে, আসলে কথাটা ঠিক আছে, তাহলে এই মাদকদ্রব্য এই দেশ থেকে আমরা ব্যবসা করব না, মাদকদ্রব্য চিরতরে নিষিদ্ধ, মাদকদ্রব্যের কোনো লাইসেন্স দেওয়া যাবে না, এই দেশে পান করা, লাইসেন্স করা কোনো বার টার যাই আছে সমস্ত কিছু বন্ধ। তাহলে এই দেশটা মাদকদ্রব্য উঠে যাবে। আর ওই যে অভিযান টভিযান এইগুলোর কোনো তামাশা করার দরকার নেই। এখন যেটা করতেছেন এটা হলো তামাশা। তার কারণ এর সাথে আপনি যদি বলেন এর সাথে হলো রাজনৈতিক নেতারাই জড়িত। তাহলে এই জনপ্রতিনিধিরা সবাই না, কিছু জনপ্রতিনিধি এই মাদকদ্রব্যের সাথে জড়িত। অর্থাৎ তাদের যদি আপনি দায়িত্ব দেন, তারা তো এটা কাজ করবে না। এটা অনেক টাকা পয়সার ব্যাপার। এই জন্য আপনাদের কাছে আমি বলছি যে আপনারা দয়া করে এই মাদকদ্রব্য ট্যাক্স ব্যাট এই ব্যবসা না করে আপনারা মাদকদ্রব্য ডাইরেক্ট বাংলাদেশ সরকার নিষেধ করে দেন। আপনি নিজে আমদানি রপ্তানি করেন না। সীমান্ত এলাকায় যে সমস্ত বিডিআর আছে, যারা আছে, তাদেরকে আপনি কড়াকড়ি নির্দেশ দিয়ে যান। এই দেশে যদি যে পয়েন্ট দিয়ে যে এইগুলো ঢুকবে, এই দেশে যদি ঢুকে তাহলে তার চাকরি থাকবে তো নাই, তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, অর্থদণ্ড, আরো নানান পদের বিশাল একটা শাস্তির ব্যবস্থা করে দেন। এই দেশটা এই মাদকদ্রব্য এমনি চলে যাবে। আপনি আনার জন্য জায়গা করে দিতেছেন, খাওয়ার জন্য জায়গা করে দিতেছেন, আবার আপনি একটা অভিযান দিয়ে মানুষগুলোর বিভ্রান্তি করতেছেন। এইটা তো একটা তামাশা ছাড়া কিছুই না। আমার কথাবার্তায় যদি কষ্ট পায় থাকেন, কেউ কোনো দুঃখ পায় থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি দেখতেছি যে এইটা সাধারণ কোনো বিষয় না, এটা একটা মহামারী আকার ধারণ করছে। আর এই যে যারা মাদকদ্রব্য খায়, যাদেরকে খাওয়ায়, এইগুলো দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতারা ফয়দা নেয়। ফয়দা নেয় কি জন্য? আপনি দেখেন একটা জিনিস, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের ছেলে মেয়ে তো বিদেশে লেখাপড়া করানো সম্ভব না, আমাদের ওই অর্থ করি নাই। তা আমাদের সন্তানেরা ওই স্কুল কলেজে যেগুলোর বয়স হয় নাই, যেগুলোর বুদ্ধি হয় নাই, সেইগুলোরে মনে করেন তাদের কিছু প্রতিনিধি আছে, প্রথমে তাদের বাচ্চাদেরকে ফিরি খাওয়াইয়া তাদের এই মাথার ব্রেন্ডারে উলট পালাট করাই দিয়া তারা বেকার গ্রস্ত হয়ে গেছে, তাদের হিতাহিত জ্ঞান নাই। রাজনৈতিক নেতারা তখন ওই তাদেরকে টার্গেট করে তাদেরকে টাকা পয়সা দেয়, মাদক খাওয়ায়, তাদেরকে দিয়ে বাংলাদেশে এই যে খুন, ধর্ষণ, হরতাল, মারামারি, কাটাকাটি, যত প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, অপকর্ম, এই রাজনৈতিক নেতারা বসে বসে তাদেরকে দিয়ে করায়। আর তারা রাজনৈতিক ফায়দা নেয়। আর তাদের ছেলে মেয়েকে বিদেশে রাখছে, পড়ালেখা করাইছে, পড়ালেখা করাইয়া তাদের ছেলে মেয়েরা মানুষের মতন মানুষ হইয়া, আমি ছিলাম আমার নেতার চামচা, আমার ছেলে হইল নেতার ছেলের চামচা, এই হলো তারা সিস্টেমটা করছে। আর আপনারা আমার ছেলে মেয়েকে ভবিষ্যৎ ধ্বংস করে দিছে এই মাদক দ্রব্য দিয়ে। অতএব বাংলাদেশ সরকারকে আমি আবারও অনুরোধ করতেছি, করজোরে অনুরোধ করতেছি, বাংলাদেশের মালিক হিসেবেও আপনাকে আমি অনুরোধ করতেছি, আপনি এই মাদক দ্রব্যের ব্যবসা আপনি নিজে বন্ধ করেন। এখন সময়ের দাবি, আপনি নিজে বাংলাদেশে আগামী বাজেটে যেন আমরা যেন এই উচ্চারণটা শুনি না যে আপনি মাদক দ্রব্যের দাম বাড়ায় দিচ্ছেন। না, মাদক দ্রব্য নামে কোনো পণ্য এই বাংলাদেশে ঢুকতে পারবে না, বাংলাদেশে নাই। বাস, এটা হলো আপনার কাছে অনুরোধ থাকলো। আমার ভিডিওতে আবারও আমি ক্ষমা চাচ্ছি। যদি কারো কষ্ট লাগে, কারো দুঃখ লাগে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।